দেশদ্রোহিতা আইনে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেফতার করা উচিত, দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বুধবার দুর্গাপুরের বিধাননগর স্যান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো সাম্প্রদায়িক লোকেদের কাঁধে ভর করেই রাজ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। রাজ্যের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, তারপরে তিনি বলছেন যে আমরা এই আইন মানি না, আমরা এটা মেনে নেব না। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তো আফস্পা আইনে কেস দেওয়া উচিত, ভেতরে ঢোকানো উচিত। এক নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক। মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতায় এসেছেন, তার বলার কিছু হিম্মত নেই। একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে। বিজেপির প্রাক্তন সাংসদ বলেন, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তারাই বিরোধিতা করছেন যারা ওয়াকফ থেকে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে, সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি যারা দখল করে রেখেছে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা সেই সুবিধা ভোগ করে, সেই কারণে ওয়াকফ বিলের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো উচ্চবর্ণের মুসলিম, সেখানে কি কোনো গাত্রতা? আমি উচ্চবর্ণ নিম্ন বর্ণ জানি না, ওদের কতগুলো বর্ণ, 108টা জাত তো মমতা ব্যানার্জি করে দিয়েছেন। কিন্তু টিএমসির ছত্রছায়া থেকে মুসলিম নেতারা এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে লুট করছে, কুক্ষিগত করে রেখেছে। জান না, কলকাতাতে তিনজলা এলাকায় যত জমি জায়গা কার কাছে আছে, ওখানকার টিএমসির নেতা মন্ত্রী ওরাই করে খাচ্ছে। এই কিছু লোক করে খাচ্ছে বলে টিএমসি বা এই পার্টিগুলো তাদের হাতে মরসি পাট্টা দিয়ে দিয়েছে, তারা মুসলিম সমাজকে চালাচ্ছে। আর যে গরিব মুসলমানরা, মহিলারা, বাচ্চারা, যাদের জন্য এই ওয়াকফের সম্পত্তি দান করেছেন কিছু সজ্জন মানুষ, তারা বঞ্চিত হচ্ছে। এই বোর্ডের সংশোধনীতে সেই মানুষরা অধিকার ফিরে পাবেন। মুসলিম সমাজ খুশি আছে, কিন্তু যাদের স্বার্থহানি হবে, যাদের কুক্ষিগত করা সম্পত্তি চলে যাবে, তারা বিরোধিতা করছে। এটা বেশি দিন টিকবে না। মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওমরপুর 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে জঙ্গিপুর। মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের ওমরপুরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভধরা। একেবারে পুরনো কায়দায় একটা গুজবকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে যায় পরিস্থিতি। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, রাজ্যের সরকার ও তৃণমূল দল মুসলিম তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়েই ঝামেলা বাঁধিয়েছে রাজ্যে। এর আগেও তারা এই কাজ করেছে। রামনবমী উৎসবকে পণ্ড করার জন্য চক্রান্ত চলেছিল। হিন্দুরা খুব ঠান্ডা মাথায় নিজে উৎসব সম্পন্ন করেছে, পুলিশও সহায়তা করেছে, কেউ হিম্মত করতে পারেনি। যেখানে যাই হোক পশ্চিমবাংলায় উৎপাত হয়, কিছু লোক আছে বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এদেরকে এগিয়ে দেওয়া হয়, ভয়ের পরিবেশ তৈরি করা হয়, চমকানো হয় যে আমরা এই করব তাই করব। যখন সিএ পাশ হয়েছিল 3 দিন ধরে পশ্চিমবাংলায় আগুন জ্বলেছে, 600 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, রেল লাইন উপড়ে দেওয়া হয়েছে, ট্রেন জ্বালিয়েছে, স্টেশন জ্বালিয়েছে, বাস জ্বালিয়েছে, বিজেপি অফিস, এমনকি হিন্দুদের মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। তারপরে নুপুর শর্মা যখন কিছু বলেছিলেন দিল্লিতে, তখন কেবল পশ্চিমবাংলায় এই ধরনের আগুন জ্বালানো ঝগড়া হয়েছে। আবার যে আইন পাশ হয়ে গেছে ওয়াকফ বিল, মুসলমানরাও আনন্দ করছেন, কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাত করছে। টিএমসি সরকারের হিম্মত নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে। পুলিশের গাড়িতে ভাঙচুরের অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এ নিয়ে রণক্ষেত্র পরিস্থিতির চেহারা নেয় গোটা এলাকা। গুজব ছড়ানো হয় পুলিশের লাঠিচার্জের কারণে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। এরপরই পুলিশের ওপর লাগাম ছাড়া আক্রমণ নেমে আসে। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, নষ্ট করা হয় সরকারি সম্পত্তি, আহত হন বেশ কিছু পুলিশ কর্মী। এর আগে বিজেপির নবান্ন অভিযানের সময় আহত এক পুলিশ কর্তাকে এসএসকেএমে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, পুলিশ আক্রমণকারীদের কপালের মাঝখানে গুলি চালানো উচিত। এই প্রসঙ্গ উল্লেখ করে দিলীপ ঘোষের কটাক্ষ, তৃণমূল কংগ্রেসের যুব নেতার রক্ত এখন ঠান্ডা হয়ে গেছে, ক্ষমতা থাকলে তিনি মুর্শিদাবাদে যান, পুলিশের ওপর মুসলিম হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পুলিশের আহত হয়েছে। এখন কি অভিষেক ব্যানার্জির রক্ত ঠান্ডা হয়ে গেল এই 30-25 বয়সে? এত গরম থাকলে যাও মুর্শিদাবাদে, গুলি চালাও। তোমরা সব কাপুরুষ, তোমাদের গুলি চালানোর ক্ষমতা নেই। ভদ্রলোকেদেরকে, শান্তিপ্রিয় লোকেদের চমকাও। তোমাদের দম নেই, তাহলে কালকে সিংহাসন টলে যাবে, ভিখারি হয়ে যাবে, রাস্তায় এসে যাবে। বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, সব রকম ভাবে চাকরিহারাদের পাশে থাকবে বিজেপি। মুখ্যমন্ত্রীকে যোগ্য অযোগ্যের তালিকা জমা দিতে হবে আদালতে। আরজি করে যেভাবে বেঁচেছেন, চাকরি বিক্রি করে অযোগ্যদের হাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ছেড়ে রেখে এবার আর বাঁচতে পারবেন না মমতা। কি মোড় ঘোরাতে পারবে না কেউ, এখন বিষ তো মাথায় উঠে গেছে। আরজি করার সময় কমিউনিস্টরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য
আর ডাক্তারদের আগে করে দিয়ে ঘেঁটে দিয়েছে, কিন্তু মানুষের মনের মধ্যে সে ক্ষোভটা আছে, এখন সে কেসও বেঁচে আছে। আর এই যে জঘন্য অপরাধ, এত বড় লুট হয়েছে, পশ্চিমবাংলার প্রতি ধোঁকা করেছে টিএমসি এবং মমতা ব্যানার্জি, এরও হিসাব তাদেরকে দিতে হবে। বর্তমানে বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির উদ্যোগকেও স্বাগত জানিয়ে দিলীপ ঘোষ বলেন, 18,000-এর চাকরি ফেরাতে সকলের উদ্যোগের প্রয়োজন রয়েছে। সঙ্গে দেখা করবেন, চিঠি দেবেন বলেছেন, এবং শিক্ষামন্ত্রীর সাথেও বৈঠক করবেন। অবশ্যই চেষ্টা করে, সবাই মিলে চেষ্টা করা উচিত। এই যে 18,000 যোগ্য শিক্ষক, যারা সবচেয়ে ভালো স্টুডেন্টরা, বহু লোক গোল্ড মেডেল পেয়েছেন, তার মধ্যে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। 8,000 ভুয়ো লোকের কাছ থেকে চাকরি টাকা নেওয়া হয়েছে বলে এদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলেছেন মমতা ব্যানার্জি আর তার পার্টির লোকেরা। সেই জন্য জাস্টিসও জানেন, কেস লড়েছেন জানেন, এবং ইনারা ডকুমেন্ট নিয়ে ঘুরছেন। এই 18,000 লোক হোমের সিট, সেটা ওনাদের কাছে আছে, সেটা ভেরিফিকেশন করে আগে ওদের চাকরি দেওয়া হোক, তারপরে যাদের কাছ থেকে টাকা নিয়েছে, যারা নিয়েছে তাদের হিসাব হবে। যদিও অযোগ্যদের কি হিসাব হবে সে কথা জানাননি দিলীপ ঘোষ, তবে রাজ্যের বিরোধী দলনেতা যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে নবান্ন অভিযানের যে ডাক দিয়েছেন তাকেও স্বাগত জানিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, যোগ্য চাকরি প্রার্থীদের যে কোনো আন্দোলনের পাশে থাকবে বিজেপি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।